অভিনন্দন সাহেব হচ্ছে পাকিস্তান আর্মির হেফাজতে উনি চা খাচ্ছেন এবং পরবর্তীতে ইমরান খান ছিলেন তখন প্রধানমন্ত্রী। অ্যাজ এ জেস্টার অফ গুড ইন্টেনশন তিনি ইমরান খান হচ্ছে এই অভিনন্দন সাহেবকে কিন্তু আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন ভারতে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটেছে এটাতে দেখা যায় যে ভারতের আসলে সামরিক দিক থেকে অবস্থাটা কিরকম এখন। ভারত প্রচুর পরিমাণ রাফায়েল ফাইটার জেট কিনেছে, নিঃসন্দেহে রাফায়েল ফাইটার জেট একটা ভালো ফাইটার জেট, কিন্তু তাদেরকে প্রথমে পাবো হচ্ছে আমরা ইসরায়েলকে, তারা অন্ধভাবে ভারতের পক্ষে সমর্থন দিবে। দ্বিতীয়ত পাবো আমরা হচ্ছে রাশিয়া হচ্ছে অন্ধভাবে হচ্ছে ভারতের পক্ষে সমর্থন দিবে, অন্ধভাবে না দিলেও তারা ভারতকে সমর্থন করবে, এটুকু আমরা বলতে পারি। তৃতীয় এবং সম্ভাব্য এটি বলছি কারণ দেশটির মসনদে এখন যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন তার স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং এটিকে আমি খারাপ মনে করি না। তৃতীয়, যুদ্ধের আগে সীমান্তে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ভারতীয় সৈন্যবাহিনী। দর্শক, ভারতের খুবই অবস্থা খারাপ, কারণ পাকিস্তানকে 3 পরাশক্তি সাহায্যের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। পাকিস্তানকে আশ্বাস দিয়েছে, চীন দিয়েছে, তুরস্ক দিয়েছে এবং রাশিয়া দিয়েছে। মোটামুটি ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। পাশাপাশি ভারতের সাথে যুদ্ধ জমে ওঠার জন্য ইমরান খানকে মুক্তি দেওয়ার কথা ভাবছে পাকিস্তান সরকার। এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এর আগে ভারতীয় যে সমস্ত সৈন্যবাহিনী এবং পাকিস্তানের হামলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং বিশ্লেষণ শুনব। ইরানে যে বিস্ফোরণ হয়েছে সেখানে প্রচুর মানুষ নিহত হওয়ার পর তারা এই আক্রমণ সেই বিষয়টি নিয়ে আলোচনায় ইসরায়েলের নাম উঠে এসছে। এছাড়া পাকিস্তানে 6টি সামরিক কার্গো বিমান ভর্তি করে তুরস্ক যে অস্ত্র পাঠিয়েছে এবং সেই অস্ত্রের তালিকায় তুর্কি রয়েছে এবং গেম চেঞ্জার হিসেবে এরদোয়ান পাকিস্তানকে কি কি সহযোগিতা করছে, চীন কি কি সহযোগিতা করছে, আজারবাইজানের অবস্থান কি এবং ভারতের পাশে একমাত্র ইসরায়েল ছাড়া এখন পর্যন্ত কোনো দেশ যে দাঁড়ায়নি, এই ব্যাপারে বিশদ তথ্য দেব আজকের ভিডিওতে। আমাদের সাথে সংযুক্ত হয়ে এই বিষয় সরাসরি জানাবেন তুরস্ক থেকে টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। ওয়ালিদ ভাই, আপনাকে শুভেচ্ছা ওপেন ডাইস ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম মাসুম ভাই, আশা করি ভালো আছেন এবং আপনার দর্শক শ্রোতারাও ভালো আছে। সবাইকে তুরস্ক থেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। তুরস্ক তো এখন আলোচনার শীর্ষে রয়েছে, ভারতীয়দের টার্গেটে পড়ে গেছে ইতিমধ্যে পাকিস্তানকে আপনারা 6টি কার্গো জাহাজ ভর্তি করে C-130 কার্গো শিপ ভর্তি করে যে অস্ত্র দিয়েছে সেটা নিয়ে এখন পুরো ভারতের কান্না ছুটে গেছে। আচ্ছা, আমরা প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তানের খবরটি দেওয়ার আগে আমরা যদি আপনি বলেন, আমরা ইরান দিয়ে শুরু করতে চাই, কারণ কালকে আমি ইরানের খবরটি প্রধান শিরোনামে রাখলেও ভিডিওটি লম্বা হওয়ার কারণে শেষের দিকে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ইরানে যে আক্রমণটি হয়েছে, একটি আমরা দেখলাম যে একটা স্থানে সেখানে অর্ধশত ইরানি প্রাণ হারিয়েছে এবং ইরানের একজন সাংসদ তিনি দাবি করেছেন এই আক্রমণটি দখলদার দেশটি করিয়েছে এবং ইরানের সরকার যদিও এই ব্যাপারে তারা স্বীকারটি এখনো করেনি, কারণ আমরা ধারণা করছি যে এর আগেও ইরানের প্রেসিডেন্টকে হত্যার পর ইরান কিন্তু স্বীকার করেনি এটা ইসরায়েল করেছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ইঙ্গিত সেদিকে দিয়েছে। আপনি তো আমাদের জানাবেন গাজায় বন্ধের যে বিষয়টি হয়েছে সেটার লাস্ট আপডেট এবং কিভাবে কি ঘটলো, এটা নিয়ে আমরা আগে শুরু করতে চাই। ধন্যবাদ মাসুম ভাই। আমি সংক্ষেপে ইরানের ব্যাপারে বলছি। ইরানে গতকালকে আপনি যে বিস্ফোরণটির কথা বলেছেন সেটি হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলে একটি পোর্টে বিস্ফোরণটি হয়েছে। সেখানে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যার বর্ণনা আপনি অলরেডি দিয়েছেন। কিছুক্ষণ আগে মধ্য ইরানে আরেকটি বিস্ফোরণ ঘটে। এটি একটি পাইরোটেকনিক এবং বারুদের একটি ওয়্যার হাউস বা গুদাম ঘর ছিল, গোডাউন ছিল, সেখানে বিস্ফোরণ হয়। অর্থাৎ ইরানের যে লজিস্টিক্স রয়েছে, সামরিক লজিস্টিক্স রয়েছে, আপনি যদি গতকালকে এবং আজকের ঘটনাটি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে এই দুটো হামলায় কিন্তু ইরানের আসলে সামরিক লজিস্টিক্স এর উপরে সামরিক লজিস্টিক্সকে টার্গেট করে এই বিস্ফোরণগুলো ঘটেছে। আজকের বিস্ফোরণে অবশ্য একজন মানুষ নিহত হয়েছে, 2জন মানুষ আহত হয়েছে, কিন্তু গতকালকের যে বিস্ফোরণটি ছিল ইরানের
সমুদ্র বন্দরে দক্ষিণাঞ্চলে সেটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের যে আপনার সামরিক লজিস্টিক্স এটিরও কিন্তু একটি দুর্বল দিক আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আপনি নিজেও বলেছেন মাসুম ভাই যে ইরানের রাষ্ট্রপতি নিহত হয়েছে। আমরা দেখছি ইসমাইল হানিয়া তিনি রাষ্ট্রপতির একজন মেহমান, একজন রাষ্ট্রীয় মেহমান হওয়া সত্ত্বেও তাকে রাষ্ট্রপতির যে ভবন সেই ভবনের ভিতরে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো আসলে ইসরায়েলের বিমান হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেয়ে আমার যেটি ধারণা এই জিনিসগুলো আসলে বেশিরভাগই ইরানের আভ্যন্তরীণ যে ইরানের যে নিজস্ব যে অঞ্চলটি রয়েছে এটির ভিতর থেকে করা হচ্ছে, অর্থাৎ ইরানের আভ্যন্তরীণ যে গোয়েন্দা ব্যর্থতা সেটি কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। এই বিষয়গুলো পর্যালোচনা করতে হলে আপনি দেখেছেন যে একটি দেশের রাষ্ট্রীয় অতিথি একটি সবসময় খুব গুরুত্ব পান এবং তাকে সেই ধরনের নিরাপত্তা দেওয়া হয়। সেই কড়া নিরাপত্তার ভিতরেও কিন্তু হামাস নেতা ইসমাইল হানিয়াকে আমরা দেখেছি ওনাকে শহীদ করা হয়েছে রাষ্ট্রপতির কম্পাউন্ডে ঘুমন্ত অবস্থায় রাতের বেলা। তো এই যে গোয়েন্দা ব্যর্থতাগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ইরান এই গোয়েন্দা দিক থেকে কি পরিমাণ যে তাদের দুর্বলতা আছে এটির একটি বহিঃপ্রকাশ। নাসুম ভাই, মাসুম ভাই আনমিউট করতে হবে। দুটো ঘটনা এখানে উল্লেখ করলেন, একটা হলো আল রাজাই বন্দর, আরেকটি হলো বারুদের ডিপো। বিষয়টা হলো যে ইরান যখন দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন তাদের ভেতরে ঢুকে এই যে বিশ্বাসঘাতক বা কি বলবো ইন্টেলিজেন্স এটা ইরান কিন্তু বন্ধ করতে পারছে না, প্রথম কথা। দ্বিতীয় হলো ইরানের কালকে একজন সাংসদ মানে ইরানের একজন সংসদ সদস্য বলেছে এটি স্যাটেলাইট টাইমারের মাধ্যমে তখন তারা করে থাকতে পারে, যেটা আমি বললাম আল রাজাই। এবং তারপরে দেখলাম ইরানের সেই অঞ্চলটা 50 কিলোমিটার কেঁপে উঠেছে, এমন শক্তিশালী আক্রমণ। এবং সেখানে রাসায়নিক বা এই কন্টেইনারে আক্রমণের কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে, সবাইকে করোনার মতো মাস্ক পরতে বলা হয়েছে, প্রয়োজনের বাইরে সকল প্রতিষ্ঠান অফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে। একটা আক্রমণের কারণে ইরানের ভেতরে এত ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছে। এই যে অবস্থাগুলো, এখান থেকে আসলে ইরান কিভাবে উত্তরণ করবে আমি ঠিক বুঝতে পারছি না। ইরানকে মনে হয় আগে এদিকে নজর দিয়ে তারপর বাইরে নজর রাখা উচিত। ইরানের এই ব্যর্থতাটা বারবার আসে। আপনি কি মনে করেন? মাসুম ভাই, আমি আপনার সাথে একেবারে 100% একমত। আমি মনে করি যে ইরানের উচিত ইরানের রাষ্ট্রটাকে শক্তিশালী করা, ইরানের একটি কেন্দ্রীয় গোয়েন্দা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে সে প্রথমে তার ভিতরে আভ্যন্তরীণ যে তার বিরুদ্ধে যে গোয়েন্দা তৎপরতাগুলো হচ্ছে সেগুলোকে কাউন্টার করতে পারে, অর্থাৎ কাউন্টার এসপিওনাজ যে দিকটি রয়েছে এটিকে আরো শক্তিশালী করা প্রয়োজন ইরানের। এবং ইরানের যে গোয়েন্দা ব্যর্থতা এই ঘাটতিটি পূরণ করা প্রয়োজন। ইরান ব্যাপক পরিমাণ অর্থ সম্পদ আপনার ব্যবহার করে থাকে। ইরানের যে প্রক্সি গুলো রয়েছে ইরানের বাইরে, যেমন ইয়েমেনে হুথি রয়েছে, লেবাননে হিজবুল্লাহ রয়েছে, ইরাকে কাতাইব হিজবুল্লাহ রয়েছে, সিরিয়াতে হাসদি সাবিরা ছিল, এখন আর হয়তো নেই। এরকম প্রত্যেকটা মধ্যপ্রাচ্যীয় দেশে ইরানের এক একটা করে অফশুট বা প্রক্সি বাহিনী রয়েছে, যারা প্যারামিলিশিয়া লেভেলের ট্রেইন্ড আর কি বলা যেতে পারে। তো এই বাহিনীগুলোর পিছনে ব্যাপক পরিমাণ অর্থ সম্পদ ক্ষয় না করে রাষ্ট্রকে শক্তিশালী করা, রাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রের যে গোয়েন্দা ব্যবস্থা রয়েছে, এগুলোকে শক্তিশালী করা ইরানের জন্য আরো অত্যাবশ্যক বলে আমি মনে করি, যদি ইরান মধ্যপ্রাচ্যে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে এগিয়ে যেতে চায়। অমিত ভাই, আমরা পাকিস্তান প্রসঙ্গে আসি। পাকিস্তানের আজকের লেটেস্ট খবর হলো, যেটা শুরুতেই বলেছি, নরেন্দ্র মোদী তার উচ্চ পর্যায়ের বৈঠক শেষ করেছেন, সবুজ সংকেত দিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য। দ্বিতীয় হলো লাইন অফ কন্ট্রোল এলওসি তে ভারতীয় একটি কোয়াড কপ্টারকে মানে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে পাকিস্তানে আইএসপিআর খুব জরুরি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা স্পষ্ট তথ্য ভিত্তিক, ভিডিও ভিত্তিক, ডকুমেন্ট ভিত্তিক দেখিয়ে দিয়েছে সাংবাদিক সম্মেলনে যে পাকিস্তানের ভেতরে প্রতিবেশী শত্রু দেশটি কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। আমি পুরো
লাইভ সম্প্রচারটা দেখেছি, পুরোটা দেখেছি, আইএসপিআর এর পুরো বক্তব্যটা। সেখানে স্ক্রিনে দেখানো হয়েছে যে যারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে ধরা খেয়েছে তাদের বক্তব্য, তারা কাদের সাথে যোগাযোগ করেছে, সেই বিষয়গুলো সব তুলে ধরেছে। এবং ভারতের বেশ কয়েকজন মেজর, কয়েকজন সুবেদার, মানে যারা ভারতীয় সেনাবাহিনীর সদস্য, তারা পাকিস্তানের ভেতরে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে। আমি এটা নিয়ে আরো ডিটেল বলবো, কারণ এটা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি খবর। আমি আপনার থেকে আসলে জানতে চাইছি, যদি নরেন্দ্র মোদী সবুজ সংকেত দিয়ে থাকে যুদ্ধের জন্য, ভারত কি টাইপের যুদ্ধটা শুরু করবে? এটা কি রাফায়েলের মাধ্যমে স্টার্ট করবে, যুদ্ধ বিমানের মাধ্যমে, নাকি তারা কোনো অন্য মিশনে বা মিসাইল মাধ্যমে করবে? পাকিস্তান সেটাকে কিভাবে আসলে প্রতিহত করবে? ধন্যবাদ মাসুম ভাই। ভারতের বর্তমানে যে অবস্থা এবং অবস্থান রয়েছে, সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে একটি যুদ্ধ পরিচালনা করা আসলে খুবই মুশকিল। তো ভারত যেই কাজটি করে, এর আগের বার এই যেটি করতে চেয়েছিল, অর্থাৎ তারা এটাকে নাম দেয় সার্জিক্যাল স্ট্রাইক। অর্থাৎ আপনার ভারতের যে বিমান বাহিনী রয়েছে, সে বিমান বাহিনী পাকিস্তানের কিছু বনাঞ্চলে যে কিছু বোমা নিক্ষেপ করে আসে, এবং তারা বলে যে প্রায় 350, 400, 500, 600 এরকম একটা সংখ্যা তারা বলে দেয়, এবং তারা বলে যে এই সংখ্যক সন্ত্রাসী তারা নিধন করেছে, হত্যা করেছে তাদের এই মহান সুপরিকল্পিত যে স্ট্রাইক, অর্থাৎ যে সার্জিক্যাল স্ট্রাইক বলে থাকেন মোদী এবং মোদীর যারা নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে তারা। এটি করে এর আগের বার আমরা দেখেছি এই কাজ করতে যেয়ে কিন্তু একটা পাইলট, একটা প্লেন ধ্বংস হয়েছে আমেরিকার, একজন পাইলট জীবন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হয়েছে। অর্থাৎ তারা ওইখানে দেখা যাচ্ছে যে এই সার্জিক্যাল স্ট্রাইক, যখন পাকিস্তান অপ্রস্তুত ছিল, ওই সময় তারা সার্জিক্যাল স্ট্রাইক করতে যেয়ে তাদের একজন হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরাশায়ী হয়েছে এবং বন্দী হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে ওনার নাম সম্ভবত অভিনন্দন ছিল, আমি যদি ভুল না মনে রাখি। অভিনন্দন সাহেব হচ্ছে পাকিস্তান আর্মির হেফাজতে, উনি চা খাচ্ছেন, এবং পরবর্তীতে ইমরান খান ছিলেন তখন প্রধানমন্ত্রী। অ্যাজ এ জেস্টার অফ গুড ইন্টেনশন, তিনি, ইমরান খান হচ্ছে এই অভিনন্দন সাহেবকে কিন্তু আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন ভারতে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এটাতে দেখা যায় যে ভারতের আসলে সামরিক দিক থেকে অবস্থাটা কিরকম এখন। ভারত প্রচুর পরিমাণ রাফায়েল ফাইটার জেট কিনেছে, নিঃসন্দেহে রাফায়েল ফাইটার জেট একটা ভালো ফাইটার জেট, কিন্তু তার মানে এই না যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কিংবা পাকিস্তানের বিমান বাহিনী খুবই দুর্বল। পাকিস্তানের বিমান বাহিনী নিঃসন্দেহে সংখ্যার দিক দিয়ে তুলনা করলে ভারতের চেয়ে কিছুটা দুর্বল পজিশনে রয়েছে, কিন্তু তাদের হাতে এখন যে এখনো F-16 রয়েছে, F-16 তারা মানে তাদের সীমানার বাইরে ব্যবহার করতে না পারলেও F-16 কিন্তু তাদের সীমানার আভ্যন্তরীণে তারা প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে পারে। এবং F-16 খুবই, আপনি জানেন যে অত্যন্ত পরীক্ষিত একটি একটি ফাইটার জেট, এবং এটি কিন্তু একটি খুবই ভালো ফাইটার জেট, যেটি কিন্তু যুদ্ধের ময়দানে বারবার পরীক্ষিত হয়েছে। অন্যদিকে আপনি যদি ভারতের বিমান বাহিনীর কথা চিন্তা করেন, ভারতের বিমান বাহিনীগুলো বেশিরভাগই হচ্ছে রাশিয়ার তৈরি যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, এগুলো ব্যবহার করে। শুধু বর্তমানে, এর আগে তাদের কিছু মিরাজ ছিল, ওই ডাসল্ট কোম্পানির, যেই কোম্পানির রাফায়েল ফাইটার জেট তারা কিনেছে, পুরান মিরাজ কিছু ছিল, সেগুলো তারা মাঝে মধ্যে ব্যবহার করতে পারে। কিন্তু রাফায়েল দিয়ে হামলা করতে পারে তারা আর্টিলারি ব্যবহার করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। সেক্ষেত্রে পাকিস্তানেরও কিন্তু জবাব প্রস্তুত রয়েছে, এবং পাকিস্তানও আসলে এখন যে অপ্রস্তুত একটি সেনাবাহিনী নিয়ে বসে রয়েছে তা কিন্তু নয়। পাকিস্তান তার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। বেশ কিছুদিন হয় আমরা দেখেছি যে পাকিস্তান প্রচুর পরিমাণ আর্টিলারি কিন্তু মুভ করেছে কাশ্মীরের বর্ডারে এবং অন্যান্য যে বর্ডার অঞ্চলগুলো রয়েছে। এর বাইরে হচ্ছে যে তারা ভারতের আসলে সবচেয়ে তারা যেই কাজটি সবচেয়ে বেশি করে থাকে সেটি হচ্ছে মিডিয়াতে প্রচন্ড পরিমাণ প্রোপাগান্ডা করে থাকে। অর্থাৎ যদি তারা একজন পাকিস্তান আর্মিকে শহীদ করে দেয়, তাহলে তারা বলে যে আমরা 10 জনকে মেরে ফেলেছি, বা তাদের যদি 100 জন মারা যায় তারা বলে যে আমাদের 5 জন মরেছে। এই ধরনের একটি তথ্য যুদ্ধ কিন্তু ভারত চালাতে পারে, যেটা আমরা দেখেছি, আপনিও জানেন যে বাংলাদেশে বিপ্লবের পরে ভারত ব্যাপক পরিমাণে তথ্য যুদ্ধ চালিয়েছে বাংলাদেশের ভিতরে,
বাংলাদেশের বিরুদ্ধে, এবং এখনো কিন্তু তারা বাংলাদেশের বিরুদ্ধে ওই তথ্যযুদ্ধই চালাচ্ছে। অর্থাৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি হচ্ছে তারা হচ্ছে পারলে একেবারে আইসিস এর প্রধান খলিফা বানিয়ে দিতে তারা কিন্তু মোটেও মানে কুণ্ঠাবোধ করবে না, এবং তারা ওই দিকেই চেষ্টা করছে। তো ভারতের দুর্বলতাটা ভারত এইভাবে গলাবাজি করে ঢাকার চেষ্টা করেন, তো এক্ষেত্রেও সেটাই করবে। আচ্ছা অলিদ ভাই, আমার সাউন্ডে ইকো হচ্ছে কি? আপনি কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? দর্শক বলতেছে ইকো হচ্ছে, আমিও দেখতে পাচ্ছি ইকো হচ্ছে, আমার কথা প্রতিধ্বনি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারতেছি না। ছটি বিমান ভর্তি করে দিয়ে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। এই পাকিস্তান এবং তুরস্কের সামরিক চুক্তি, এটা একটু জানতে চাচ্ছি। আর কি ধরনের আপডেট অস্ত্র তুরস্ক পাকিস্তানকে দিয়েছে, যেটুকু বলা যায়, আমি জানি না যে গোপনীয়তার জন্য সব আপনি বলবেন কিনা, বাট যেটুকু বলা যায়, আর যে অস্ত্রগুলো তুরস্ক দিয়েছে এটা পাকিস্তান স্ট্র্যাটেজিক ভাবে ভারতের বিরুদ্ধে কতটা উপযোগী বা সময় উপযোগী, এটা নিয়ে একটু ব্রিফ করবেন, কারণ আপনি এই বিষয়গুলো, সামরিক বিষয়গুলো আপনি খুব ভালো জানেন, আমি যতটুকু জানি একটু ক্লিয়ার করবেন। মাসুম ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে যেটা হয়েছে, এই বিমান নিয়ে বেশ কিছু কি বলবো আপনাকে, বেশ অনেকগুলো তথ্য রয়েছে আসলে বিমান নিয়ে। কেউ কেউ বলছে 6টি, কেউ কেউ বলছে 7টি কার্গো বিমান, সামরিক কার্গো বিমান তুরস্ক থেকে পাকিস্তানে গিয়ে পৌঁছেছে। আর তুরস্ক, ভারতের যেটি যেটি সরকারি সংবাদ মাধ্যম, সেটি বলছে যে আসলে একটি বিমান তেল রিফুয়েল করার জন্য পাকিস্তানের ঘাঁটিতে, যে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে, এবং সেখান থেকে তেল রিফুয়েল করে তারা আরেক দিকে চলে গেছে। যেটাই হোক, মূল কথাটি হচ্ছে আসলে তুরস্কের হাতে প্রযুক্তিগত দিক থেকে ভারতকে বিপদে ফেলার মতো অনেক কিছু রয়েছে, যেটা ভারত তুরস্ক পাকিস্তানের সাথে শেয়ার করতে পারে। তুরস্ক, পাকিস্তান এবং আজারবাইজানের মধ্যে আসলে সম্পর্কটা হচ্ছে এক পরিবারের 3 ভাইয়ের মতো। আপনি দেখেছেন যে তুরস্কের যে কোনো বিপদে আপদে পাকিস্তান এগিয়ে আসে, পাকিস্তানের যে কোনো বিপদে আপদে তুরস্ক এগিয়ে আসে। একই কথা কিন্তু আজারবাইজানের জন্য। আজারবাইজানের যুদ্ধে আপনি দেখেছেন তুরস্ক কিভাবে সাহায্য করেছে, ড্রোন দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, এমনকি সেনাবাহিনী দিয়ে, এবং পাকিস্তানও কিন্তু তাই করেছে। কাজে এই যে 3টি দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের যে ইতিহাস, এটি পর্যালোচনা করে আমরা এটি ধরে নিতেই পারি যে স্বাভাবিকভাবে তুরস্ক যেহেতু একটি আপনিও জানেন যে গত 7-8 বছরে তুরস্ক প্রায় 5টা যুদ্ধ করেছে, এবং 5টা যুদ্ধেই কিন্তু জয়লাভ করেছে। এর মধ্যে 3টা-4টা যুদ্ধ কিন্তু আসলে তুরস্ক মানে ওই এখানকার যে ভৌগোলিক মানচিত্র, এই ভৌগোলিক মানচিত্র পরিবর্তন করতে সক্ষম হয়েছে। যেমন আমি যদি বলি 30 বছর পুরনো যে কারাবাগ, যেটি আর্মেনিয়া দখল করে রেখেছিল, সেটি কিন্তু আবার মানচিত্র দেখেছেন আজারবাইজানের ভিতরে প্রবেশ করেছে। একই সাথে সিরিয়াতে কিন্তু একটা ব্যাপক মানচিত্রের পরিবর্তন হয়েছে। উত্তর ইরাকে যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ তুরস্ক চালিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু তুরস্ক যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। অর্থাৎ তুরস্কর কিন্তু যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে এবং যুদ্ধ কৌশল রয়েছে, তুরস্ক কিন্তু কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক প্রযুক্তিগত দিক থেকে একটি সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ। এটি কিন্তু মোটামুটি যারা উন্নত বিশ্ব তারা সকলেই মেনে নেয়। আজকে দেখুন, আমাদের রাষ্ট্রপতি এরদোয়ান কিন্তু ইতালিতে গিয়েছেন, এই সামরিক চুক্তিও কিন্তু এই তার টেবিলের রয়েছে বর্তমানে। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনির সাথে হচ্ছে তিনি বৈঠকে রয়েছেন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এবং সেখানে কিন্তু অনেক বড় বড় সামরিক চুক্তিগুলো করার কথা রয়েছে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের। অর্থাৎ আপনি দেখছেন যে স্পেনের মতো দেশ, যারা হচ্ছে 100 বছর আগে প্লেন উৎপাদন করত, তারা এখন তুরস্কের কাছে ফাইটার জেট কিনতে চাচ্ছে। ইটালির মতো দেশ, যারা কিন্তু সেই প্রায় 100 বছর ধরে শিল্পোন্নত পশ্চিম ইউরোপের দেশগুলোর একটি অন্যতম ইটালি, সেই ইটালি কিন্তু এখন তুরস্কের কাছ থেকে ড্রোন এবং আরো অন্যান্য প্রযুক্তি, সামরিক প্রযুক্তি ক্রয় করার চেষ্টা করছে এবং চুক্তি করার চেষ্টা করছে। কাজে তুরস্ক কিন্তু একটি সিরিয়াস গেম চেঞ্জার। এবং আপনি দেখেছেন যে তুরস্ক কাতারের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্র, যেটি দখল করতে চেয়েছিল সৌদি আরব, তুরস্কের সাপোর্টের কারণে কিন্তু সেটি দখল করতে পারেনি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে বিশ্ব মোড়লদের
মুসলমান রাষ্ট্রগুলোকে নিয়ে যে 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 গেম প্ল্যানটা, যে খেলার যে প্ল্যানটা, তুরস্ক কিন্তু অনেকবার এই খেলার প্ল্যান থামিয়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু ইসরায়েলেরও অনেকগুলো প্ল্যান রয়েছে। আমরা সেখানে যাচ্ছি না, যেহেতু আপনি পাকিস্তান কেন্দ্রিক প্রশ্নটি করেছেন। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান এবং তুরস্ক সেখানে করণীয়। তুরস্ক অন্ধভাবে পাকিস্তানের পক্ষে সমর্থন দিবে, তুরস্ক অন্ধভাবে কাশ্মীরের পক্ষে সমর্থন দিবে। রাষ্ট্রপতি এরদোয়ানের সুস্পষ্ট অবস্থান হচ্ছে পাকিস্তানের মানুষের পক্ষে এবং কাশ্মীরের মজলুম জনগণের পক্ষে। এটি তিনি গতকালকে যখন শাহবাজ শরীফ, গত পরশুদিন শাহবাজ শরীফ এসেছিলেন, তখনও উনি ব্যক্ত করেছেন যে তুরস্ক, তুর্কি জাতি এবং তুরস্ক রাষ্ট্র হিসেবে পাকিস্তান এবং কাশ্মীরের জনগণের পাশে থাকবে। কিন্তু তুরস্ক যুদ্ধ চায় না, তুরস্ক এখানে সহিংসতা চায় না, তুরস্ক একটি ডায়লগের মাধ্যমে এই যে এসকেলেশন, এটির মীমাংসা চায়। রাষ্ট্রপতি এরদোয়ান এটিও বলেছেন, কিন্তু তিনি বলেছেন যে পাকিস্তানের যে কোনো বিপদে আপদে তিনি পাশে থাকবেন। একইভাবে আজারবাইজানও কিন্তু, তারা না বললেও তারাও কিন্তু পাশে থাকবে। আমি আজারবাইজান নামটা বলছি এই কারণে, আজারবাইজানেরও কিন্তু একটি বেশ ছোট হলেও খুব ওয়েল ট্রেইনড একটি সেনাবাহিনী রয়েছে এবং তাদের হাতেও কিন্তু প্রচুর পরিমাণ সেনা প্রযুক্তি রয়েছে। এই কারণে আমি এই কথাটি বলছি। মাসুম ভাই, আচ্ছা, আপনি যদি দুটো দেশকে কম্পেয়ার করেন, যে ভারত এবং পাকিস্তান একটি গ্লোবাল পাওয়ার অনুযায়ী চতুর্থ অবস্থানে, অন্যটি 12, কিন্তু এই মুহূর্তে যদি যুদ্ধটা লেগে যায়, আধুনিক অস্ত্র বলেন, ট্রেন্ড সেনাবাহিনী বলেন, প্রশিক্ষণ বলেন, সবকিছু মিলে আপনি কাকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন? এই দুটো দেশের কার কাছে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র আছে এবং কোনটা গেম চেঞ্জার হতে পারে আপনি মনে করছেন? মাসুম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু আমি সামরিক প্রযুক্তিতে যাওয়ার আগে একটু কূটনীতির বিষয়ে আলোকপাত করতে চাই আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য। মাসুম ভাই, এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ভারতের পক্ষে যারা সমর্থন দেবে বা দিতে পারে, যদি ভারত একটি সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা কাদেরকে প্রথমে পাবো হচ্ছে আমরা ইসরায়েলকে, তারা অন্ধভাবে ভারতের পক্ষে সমর্থন দিবে। দ্বিতীয়ত পাবো আমরা হচ্ছে রাশিয়াকে, রাশিয়া হচ্ছে অন্ধভাবে হচ্ছে ভারতের পক্ষে সমর্থন দিবে, অন্ধভাবে না দিলেও তারা ভারতকে সমর্থন করবে, এটুকু আমরা বলতে পারি। তৃতীয় এবং সম্ভাব্য, এটি বলছি কারণ দেশটির মসনদে এখন যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছেন তার স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং এটিকে আমি খারাপ মনে করি না। তৃতীয় রাষ্ট্রটি হচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে বা ভারতকে সাহায্য সহযোগিতা করার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে তার নিজস্ব স্বার্থ দেখবে। আবার একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক খুব যে খারাপ তা কিন্তু বলা যাবে না। এখন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড, এটাকে কি বলবো, আপনার ক্লান্ত, যুদ্ধ ক্লান্ত একটি অবস্থা বিরাজ করছে রাশিয়ার, কারণ প্রচুর পরিমাণ হতাহত হয়েছে, যুদ্ধ এখনো চলছে। প্রতিদিন হয় রাশিয়া ইউক্রেনে কিছু বিস্ফোরণ ঘটাচ্ছে ড্রোন দিয়ে, অথবা ইউক্রেন রাশিয়াতে কিছু বিস্ফোরণ ঘটাচ্ছে, তো হতাহত কিন্তু জারি আছে। অর্থাৎ একটি কন্টিনিউয়াস যুদ্ধের মধ্যে রাশিয়া অলরেডি এঙ্গেজ। সেকেন্ড হচ্ছে ইসরায়েল। ইসরায়েল গত 1.5 বছর ধরে একটি মারাত্মক গর্হিত একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই গণহত্যা চালাতে চালাতে সেও কিন্তু হতাহতের শিকার হচ্ছে, তারও কিন্তু প্রচুর সৈন্য সামগ্র পঙ্গু হয়ে গেছে। সে কিন্তু তার যে লজিস্টিক্স, তার যে অ্যামিউনিশন, এটি ক্রয় করার জন্য আমেরিকার কাছে বারবার হাত পাততে হচ্ছে তাকে। আপনি লক্ষ্য করে দেখবেন যে ইসরায়েলের যিনি নিরাপত্তা মন্ত্রী, এই যে বেন গাভির কিন্তু আমেরিকায় বর্তমানে, তিনি কিন্তু এই সাহায্য খুঁজতে গিয়েছেন আমেরিকাতে, অর্থাৎ আমেরিকা থেকে যদি কিছু অ্যামিউনিশন, কিছু গোলা বারুদ পাওয়া যায়। থার্ড হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, যেটির কথা বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ইউক্রেনের যুদ্ধে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে অত্যন্ত দীর্ঘ একটি সময় নিয়ে অর্থনৈতিক এবং ইকুইপমেন্টের সাহায্য সহযোগিতা করেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রচুর পরিমাণ গোলা বারুদ কিন্তু ইউক্রেনকে দিয়েছে, সেখানে বিশাল খরচের একটি তালিকা রয়েছে। একই সাথে ইসরায়েলকেও কিন্তু সে হচ্ছে পালছে, অর্থাৎ ইসরায়েলকেও কিন্তু ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা করছে। এবং
মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে, আফগানিস্তানে এবং অন্যান্য যে মুসলিম দেশগুলোতে বিগত 20, 25, 30 বছর ধরে যুদ্ধ পরিচালনা করার কারণে এটিও কিন্তু যুদ্ধক্লান্ত একটি দেশ। অর্থাৎ এখন কতটুকু এই 3টি যুদ্ধক্লান্ত দেশ তাদের মিত্র ভারতকে সাহায্য সহযোগিতা করতে আসবে, অবশ্যই তারা আসবে, কিন্তু কতটুকু ক্ষমতা বা কতটুকু এনার্জি এই সংঘাতে তারা দিতে পারবে, এটি কিন্তু একটি প্রশ্ন। অন্যদিকে আপনি চিন্তা করেন পাকিস্তানকে কারা সরাসরি এবং অবশ্যই অবশ্যই সহযোগিতা করবে। পাকিস্তানকে সহযোগিতা করবে চীন, কারণ চীনের ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ রয়েছে পাকিস্তানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজে পাকিস্তান অবিসম্ভাবী যে এইটা তারা হচ্ছে চায়নার সমর্থনটা পাকিস্তান পেয়ে যাবে এবং তারা ভালোভাবে পাবে, এবং তাদের মধ্যে বর্ডারও রয়েছে, ওই যে কাশ্মীর দিয়ে বর্ডার রয়েছে। কাজে এই পাকিস্তান কিন্তু নিঃসন্দেহে চায়না থেকে অনেক বড় সাপোর্ট পাবে। চায়না কিন্তু গত 50-60 বছরের ভিতরে বড় কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, যার কারণে চায়না কিন্তু অনেক গোলাবারুদের মজুদ রয়েছে, জমা রয়েছে, এবং চায়না অত্যন্ত স্বল্প খরচে ব্যাপক পরিমাণ গোলাবারুদ কিন্তু তারা সরবরাহ করতে সক্ষম একটি দেশ। কাজে সেই দিক থেকে কিন্তু পাকিস্তানের অবস্থানটি শক্তিশালী। দ্বিতীয়ত যেই রাষ্ট্রটির কথা আমরা একটু আগেও বলছিলাম সেটি হচ্ছে তুরস্ক। একেবারে তুরস্ক কিন্তু চোখ বন্ধ করে হচ্ছে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে যদি যুদ্ধটা লেগে যায়। তুরস্ক আপনি যদি লক্ষ্য করেন 7-8 বছরে 4টা-5টা যুদ্ধ করেছে, কিন্তু এই যুদ্ধগুলো ছিল স্বল্পমেয়াদী এবং প্রত্যেকটা যুদ্ধে তুরস্ক জয়লাভ করেছে সফলতার সাথে, এবং তুরস্কের স্বার্থ, সেই স্বার্থটি রক্ষা করেছে। তুরস্কের যে ভূরাজনৈতিক যে এইম ছিল, সেই এইম কিন্তু তুরস্ক বাস্তবায়ন করেছে। কাজে তুরস্ক কিন্তু এনার্জি খরচের চেয়ে তার কাছে কিন্তু অ্যাডিশনাল এনার্জি আছে, কারণ তার হাতে এখন প্রচুর পরিমাণ যুদ্ধ পরীক্ষিত সমরাস্ত্র মজুদ রয়েছে। বাইকার TB2 বলেন, আখুনজি বলেন, এর বাইরে তুরস্কের যে নিজস্ব বানানো মিসাইল গুলো বা তুরস্কের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম গুলো রয়েছে, যে রেডার সিস্টেম রয়েছে, যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে, যে সেন্ট্রাল কমিউনিকেশন সিস্টেম রয়েছে, মিলিটারির ভাষায় আমরা C4ISR বলি, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, এবং সেই দিক থেকে কিন্তু তুরস্ক শতভাগ সফল। তুরস্ক এই প্রত্যেকটা প্রযুক্তি নিয়ে কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়াবে। এর সাথে রয়েছে আজারবাইজান, পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে। সৌদি আরব, কাতার, কুয়েত, যে মধ্যপ্রাচ্যীয় রাষ্ট্রগুলো রয়েছে, তাদের অবস্থানের কথা আমি শতভাগ বলতে পারছি না। তারা হয়তো একটি নিউট্রাল অবস্থান নিতে পারে। দুবাই হয়তো, আরব আমিরাত হয়তো ভারতের পক্ষে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এই যে দুইটি দেশের মাঝামাঝি যে অ্যালায়েন্স গ্রুপটা রয়েছে, এখানে কিন্তু পাকিস্তানের পাল্লাটা ভারী। দ্বিতীয়ত হচ্ছে দুটি দেশই আসলে পারমাণবিক শক্তিতে শক্তিধর দেশ। এই দুটি দেশের মধ্যে যুদ্ধ যদি তীব্র আকারে হয়, তাহলে সেটা কিন্তু একটি মারাত্মক সংঘাত বয়ে আনতে পারে গোটা বিশ্বের জন্য। সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর, অর্থাৎ সেনাবাহিনী বলতে আমি সশস্ত্র বাহিনীর কথা বলছি, বিমান সেনা এবং নৌবাহিনী, তিনটির কথা বলছি, তারা কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছে যুদ্ধের। কাজে ভারতের যে কোনো আঘাতের মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছে। আপনি জানেন পাকিস্তান কিন্তু চায়নার নির্মিত HQ-9 এবং HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। তার কাছে যথেষ্ট দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পাশাপাশি তুরস্কের দেওয়া, তুরস্কের নির্মিত প্রচুর পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং ড্রোন, এগুলো কিন্তু পাকিস্তানের কাছে রয়েছে। ইনফ্যাক্ট আখুনজি ড্রোনও কিন্তু পাকিস্তান এয়ারফোর্সের কাছে রয়েছে, যেগুলো কিন্তু আপনি দেখেছেন যে ককেশিয়াস মাউন্টেনের মতো একটি দুর্গম পাহাড়ি এলাকায় প্রবলভাবে ব্যবহৃত হয়েছে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। কাজে পাকিস্তানেরও কিন্তু হাতে যেগুলো রয়েছে সেগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করলে এগুলো কিন্তু ব্যাপক একটি ক্ষয়ক্ষতি সাধন করে ফেলতে পারে ভারতীয় সেনাবাহিনীর। মাসুম ভাই, অলিক ভাই, এখন ভারত যে কথাগুলো বলছে যে তারা আজকে সবুজ সংকেত দিয়েছে এবং ভারতের গণমাধ্যম একটা বড় যুদ্ধের জন্য ইতিমধ্যে অনেক কথা বলছে। এর মধ্যে একটা খবর পাওয়া গেছে ভারতের
5 জন সেনা ওপারে চলে গেছে। বাট যে খবরটি পাওয়া গেছে এটা পাকিস্তানের হাতে না, ভারতের সেনাদের মধ্যে শিখ এবং যে অন্য সেনারা রয়েছে তাদের মধ্যে কাশ্মীরে একটা গোলাগুলির ঘটনায় 5 জন মারা গেছে, এটা শোনা গেছে। আজকে হয়তোবা রাতে বা কালকের মধ্যে অ্যাটাক শুরু হতে পারে, পাকিস্তানের সর্বোচ্চ প্রস্তুতি সব ঠিক আছে। কিন্তু এরই মধ্যে আমরা যে তথ্যটি পেলাম, বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে, ড্রোন পাঠানো হয়েছে, যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। মানে বাংলাদেশ সীমান্তে এত নিরাপত্তা কেন, বা বাংলাদেশকে নিয়ে এত ভয় কেন আসলে ভারতের? আচ্ছা, মাসুম ভাই, বাংলাদেশকে নিয়ে এত ভয়ের কারণ হচ্ছে, আপনি যদি আমার কাছে এক কথায় উত্তর চান তাহলে আমি বলবো, যেহেতু বাংলাদেশের 90% মানুষ হচ্ছে মুসলমান ধর্মের বিশ্বাসী, এ কারণে তাদের ভয়। কারণ মোদির যে ভারত, এটি আসলে একটি হিন্দুত্ববাদী ভারত। এটির সাথে আপনার 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর আগের ভারতের খুব একটা মিল আছে, কিন্তু খুব একটা মিল নেই। ভারত সবসময় হচ্ছে অ্যাক্টিভ অথবা প্যাসিভ, সবসময় হিন্দুত্ববাদকে প্রাধান্য দিত। কংগ্রেস যখন ছিল, বল্লভ ভাই পাটেলের মতো নেতা কিন্তু কংগ্রেস থেকেই বেরিয়ে আসছে, এবং যে এই যে আরএসএস এর যারা যেমন ধরেন শ্যামা প্রসাদ মুখার্জি বলেন, যে বাংলার যিনি আসলে মূলত আরএসএস এর যিনি ফিলোসফিক্যাল ফাদার ফিগার, এর বাইরে হচ্ছে আপনার গোলওয়ালকার, সাভারকার, এরা মহারাষ্ট্রীয় দুজন। হ্যাঁ, এরা সবাই কিন্তু আসলে হিন্দুত্ববাদী ছিল, এবং জিন্না কিন্তু আসলে প্রথমত সেকুলার ছিলেন। কিন্তু জিন্না দেখলেন যে তিনি সেকুলার থাকলেও যারা ভারতের যারা হিন্দু রয়েছে, বর্ণ হিন্দু, তারা কিন্তু সেকুলারিজম বিশ্বাস করে না। তার কারণেই কিন্তু তিনি আসলে মূলত কংগ্রেস থেকে বেরিয়ে, আসলে তো গান্ধীর চেয়ে জিন্নার পপুলারিটি বেশি ছিল কংগ্রেসে, মহাত্মা গান্ধী বা নেহরুর চেয়ে। মোহাম্মদ আলী জিন্না, হি ওয়াজ ভেরি পপুলার ইন কংগ্রেস, কিন্তু তিনি কংগ্রেসের প্রধান 2 জন বা 3 জন নেতার একজন হয়েও কিন্তু তিনি কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন। যাই হোক, সেটা ইতিহাসের কথা। এখন আপনার কোয়েশ্চেনের উত্তরে আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই আমাদের দর্শক শ্রোতাদের একটু উপলব্ধি করার জন্য। সেটি হচ্ছে, এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ কাশ্মীরের পেহেলগাম নামক যে এলাকা অঞ্চল, সেই অঞ্চলে এটি একটি টুরিস্টিক অঞ্চল। সেখানে হামলা, 26 জন হিন্দুকে মেরে ফেলেছে, এবং মানে তাদেরকে নাকি যে প্যান্ট খুলে খুলে চেক করে হত্যা করা হয়েছে। আমি জানি না, এগুলো হচ্ছে কথাবার্তা, ভারতীয় মিডিয়ার রিপোর্টিং। এখন এর কিছুদিন আগে আসলে কি হয়েছে আমরা যদি দেখি, এর কিছুদিন আগে মোদী সরকার একটি আইন পাশ করেছে। সেই আইনটা যদি সংক্ষেপে আমি বলছি, ওয়াকফ প্রতিষ্ঠান, ওয়াকফ বা ওয়াকফ প্রতিষ্ঠান, এটি ওয়াকফ আরবি শব্দ, এটি হলো দান করে দেওয়া বা ফি সাবিলিল্লাহ করে দেওয়া, মানে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেওয়া, ওয়াকফ করে দেওয়া। হ্যাঁ, তো এই ওয়াকফ, এটা আসলে ইসলামী সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মাসুম ভাই, আপনি জানেন যে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের একটি আইডিয়া, একটি কনসেপ্ট রয়েছে, সেটাকে আমরা বলি সাদাকায়ে জারিয়া। অর্থাৎ আমার মৃত্যুর পরে যেই সাদাকাটা জারি থাকবে। অর্থাৎ আমি যদি একটা মসজিদ করে যাই এবং আমি মারা গেলাম, আমার মৃত্যুর পরে ওই মসজিদে যখন যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই মসজিদে যখন যেই ব্যক্তি একটু আশ্রয় নিবে মসজিদের ছায়ায়, যখন যেই ব্যক্তি ওখানে বসে কোরআন শরীফ পাঠ করবেন, আমি কিন্তু সেটার সোয়াব পাবো। এই যে জিনিসটা, এই সাদাকায়ে জারিয়ার যে যে কনসেপ্টটি ইসলামী সভ্যতায় রয়েছে, এই কনসেপ্টটি কিন্তু এটির কারণেই আপনি দেখবেন যে যে যারা সাহাবা রয়েছেন, বড় বড় সাহাবার নামে মসজিদ আছে, তারা এই সদকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া এটির উদ্দেশ্যে, এবং 1000 বছর যখন ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে, তারা এই কাজগুলো করেছে। অর্থাৎ তারা তাদের নিজস্ব যে জমি, অর্থাৎ ধরেন সম্রাট আওরঙ্গজেব, তিনি হচ্ছে কোরআন নকল করে, টুপি সেলাই করে যে টাকা পেতেন, সেটি দিয়ে তিনি মসজিদ বানাতেন। এই মসজিদটা তিনি ওয়াকফ করে দিতেন। মসজিদের জায়গা তার নিজের পয়সা দিয়ে কিনা, এই জায়গাটাকে তিনি ওয়াকফ করে দিতেন। বা মাদ্রাসা তৈরি করতেন, বা ইমামবাড়া তৈরি করতেন, বা সরাইখানা তৈরি করতেন, যেখানে মানুষের উপকার হবে এবং এটি বছরকে বছর থাকবে, এবং তার মৃত্যুর পরেও তিনি এটি থেকে সোয়াব পাবেন। অর্থাৎ ভারতবর্ষে মুঘলদের, খিলজিদের, লোদিদের এবং এই যে সুলতানি শাসন, অর্থাৎ সেই
আপনার মোহাম্মদ বিন কাসিম এবং পরবর্তীতে সুলতান মাহমুদ গাজনভি, ওনার আমল থেকে শুরু করে একেবারে সম্রাট বাহাদুর শাহ জাফর পর্যন্ত যেই মুসলমান হুকুমদার, অর্থাৎ আমি প্রায় আপনাকে 1000 বছরের যে অধিক একটা সময়ের কথা বলছি, এই সময় যেই মুসলমান, যত খারাপ হোক বা ভালো হোক সেটি আলাদা বিষয়, সেই তর্কে আমি যাচ্ছি না, যেই মুসলমান শাসক ভারত শাসন করেছে তিনি কোনো না কোনো কিছু ওয়াকফ করেছেন। অর্থাৎ ভারতের মুসলমানদের হাতে এই ওয়াকফ একটি বিশাল আকারের সম্পদ, এবং এই সম্পদের মালিক হচ্ছে উম্মত, কারণ ওয়াকফ করা হয় উম্মতকে, জনগণকে। হ্যাঁ, তো এই ওয়াকফ আইনের মাধ্যমে আসলে এই যে ওয়াকফ প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো আসলে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হয়, যেটি আমি আপনাকে একটু, যেমন মনে করেন যে মানে ওয়াকফ আমরা কি বুঝি, অলাভজনক সংগঠন বা অলাভজনক সংস্থা। হ্যাঁ, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন যে লাহোরের বাদশাহ মসজিদ বা দিল্লির একটা ঐতিহাসিক মসজিদ, যেটি মনে করেন যে সম্রাট আকবর করেছেন, সম্রাট আকবর ওই জায়গাটি কিনেছেন, ওটি তার ব্যক্তিগত সম্পদ, তারপর তিনি দান করেছেন। অরঙ্গজেবও তাই করেছেন, টার্কিতে যারা অটোম্যান সুলতান রয়েছে তারাও তাই করেছেন। শুধু এটা না, তারা আরো অনেক ধরনের ওয়াকফ প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, পাখিদের জন্য, বিড়ালদের জন্য, যেখান থেকে বিড়ালদের খানার খরচ চলে আসবে, এখানে যারা পাখি আছে, অতিথি পাখি আছে, অতিথি পাখিদের খানার খরচ চলে আসবে। অর্থাৎ ইসলাম এই জিনিসটাতে বিশ্বাস করে, এই যে ইকোসিস্টেমটা, অর্থাৎ এটা সবই সাদাকা। অর্থাৎ আমি যদি একটা বিড়ালকে পানি খাওয়াই, এটাও সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা। এই সাদাকায় জারিয়া, অর্থাৎ আমার মৃত্যুর পরেও যাতে এই সাদাকাটা কন্টিনিউ করতে থাকে আমার নামে, আমার সোয়াবের খাতাটা বন্ধ না হয়ে যায়, এই কারণে ওয়াকফ। এই ওয়াকফগুলোতে এখন হচ্ছে আঙুল ঢুকাচ্ছে এই যে এই গুজরাতের কসাই নামে বিখ্যাত ভারতের প্রধানমন্ত্রী। তিনি এখন বলছেন, নতুন আইন করছেন, এই ওয়াকফ প্রতিষ্ঠানগুলোতে হিন্দু ট্রাস্টি ঢুকাতে হবে, মানে তাদের যে যারা পরিচালনা করে এই পরিচালনা বডিতে হিন্দু লোক ঢুকাতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মুসলমানদের হাতে এই যে সামাজিক কল্যাণকর যে সম্পত্তিগুলো রয়েছে, এগুলোতে তার নজর পড়েছে, এগুলো সে হাতাবে। এখন এগুলো হাতানোর জন্য যখন আইন পাশ করলো, তখন আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গে, বিহারে, দিল্লিতে, উত্তর ভারতে, যেখানে কিনা মুসলমানদের কোনো অধিকার নেই, মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত হরণ করা হচ্ছে, সেই উত্তরপ্রদেশের মতো জায়গায় বিশাল ধরনের মুসলিম মিছিল বেরোয়েছে। এখানে কিন্তু শিখ ধর্মের কিংবা হিন্দুদের যারা শিডিউল কাস্ট রয়েছে তারাও কিন্তু এই ইয়েতে সমর্থন করেছেন মাসুম ভাই, এই যে তাদের যে মুসলমানদের যে প্রসেশনটি হলো, এবং তখন মোদি দেখলো যে এটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ পুলিশ, আরএসএস এদেরকে দিয়ে এটা কন্ট্রোল করা সম্ভব না। তখন তিনি কি করলেন, একটা নাটক রচনা করলেন, এই নাটকটাই হইলো এই যে পেহেলগামের নাটক। এখন এই নাটক রচনা করে নিজেকে কি বানাইলো, তিনি ভিকটিম, অর্থাৎ এই যে হিন্দুরা মারা গেছে এটা ভিকটিম। আচ্ছা, সে নিজে ভিকটিমের হওয়ার একটা নাটক করলো। কিন্তু এখন যদি যুদ্ধ লাগে, সার্জিক্যাল স্ট্রাইক হোক, ফুল ফ্লেজের যুদ্ধ হোক, যেটাই হোক, পাকিস্তান কিন্তু ছেড়ে দিবে না মানে তাদেরকে। আর দ্বিতীয়ত হচ্ছে, যুদ্ধটা যদি করে, এর আগে আমরা দেখেছি পাকিস্তানের রোলটা কিন্তু ছিল, পাকিস্তান ফরওয়ার্ডে যে যুদ্ধ করতো, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে যে যুদ্ধ করতো, পাকিস্তান ডিফেন্ডার ছিল না। এইবার কিন্তু পাকিস্তান ডিফেন্ডার। কাজে এইবার যুদ্ধ যদি হয়, তাহলে কূটনৈতিক ভাবে এবং এই যে বিশ্বের যে যে ডিসিশন মেকিং অর্গানাইজেশন গুলো রয়েছে, সেখানেও কিন্তু পাকিস্তানের পাল্লাটা ভারী থাকবে। কূটনৈতিক দিক থেকেও পাকিস্তানের পাল্লাটা ভারী থাকবে, এবং এই যে সামরিক যে বন্ধুত্ব রয়েছে পাকিস্তানের চায়নার সাথে, তুরস্কের সাথে, আজারবাইজানের সাথে এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, আমেরিকার সাথেও কিন্তু পাকিস্তানের যৌথ স্বার্থ রয়েছে। একেবারে কিন্তু বলা যাবে না যে আমেরিকা অন্ধভাবে ভারতকে সমর্থন দিবে, যদিও আমেরিকার যে বর্তমান প্রশাসন রয়েছে সেখানে প্রচুর পরিমাণ ভারতীয় বংশোদ্ভূত লোকজন রয়েছে, যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে যে পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র, বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্র। তো এই কারণে হচ্ছে ভারত হচ্ছে এখন, অর্থাৎ মোদি কিন্তু পলিটিক্যালি, রাজনৈতিকভাবে তিনি কিন্তু বেশ কিছু গোল খেয়েছেন। এই গোলগুলোকে ওভারকাম করার জন্য এখন তার যে এই যে ভারতের মোদির যারা
যে যে গদি মিডিয়া, এই গদি মিডিয়া তারা বলে যে মোদির সিনা হচ্ছে 56 ইঞ্চির সিনা। এই 56 ইঞ্চি মানে সে মাথায় একটা কিছু থাকলে সে সেটা করে ছাড়ে, সে কাউকে ভয় পায় না। মানে একেবারে মোদি হচ্ছে আর কি আপনার কি বলবো ওই যে ভারতীয় সিনেমার সানি দেওল আর কি। হ্যাঁ, একটা ঘুষি মেরে মনে করেন 10 জন পাকিস্তান আর্মিকে মেরে দিল। তারা যুদ্ধ খেলাটাকে এরকম একটা ভাবছে। ভারতীয় যে গণমাধ্যম গুলো সেটি দেখে আমি যা বুঝলাম যে এই লোকগুলোর মাথায় আসলে খুব একটা বেশি বুদ্ধি নেই। কিন্তু ভারতীয় সেনাবাহিনী যারা যুদ্ধ করবেন ফ্রন্টিয়ারে, যে আমি নিশ্চিত যে তারা এই ধরনের একটি ঘটনা বহুবার চিন্তা করে তারা সিদ্ধান্ত দিবেন বলে আমি মনে করি। মাসুম ভাই। অলিভ ভাই, শেষ দিকে আমরা চলে এসে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যদি এই যুদ্ধটা বেঁধে যায়, পাকিস্তানের বেনিফিটটা কি? ধরেন যুদ্ধরত কাশ্মীর সীমান্ত অঞ্চল ঘেঁষে হবে, কাশ্মীরের অধিকাংশ মানুষগুলো মুসলিম। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই লড়াইটা বেঁধে গেলে কাশ্মীরের মুসলমানরা ভারতের পক্ষে দাঁড়াবে, যারা দীর্ঘ কয়েক যুগ ধরে ভারত দ্বারা নির্যাতিত হচ্ছে? এখানে পাকিস্তান কি বেনিফিট পেতে পারে, একটা প্রশ্ন। আরেকটা বিষয় হলো যে পাকিস্তান এবং ভারতের মধ্যে অতীতে 47 বলি, 56 বলি, 65 বলি, 99 বলি, 19 বলি যে অ্যাটাক গুলো হয়েছে, সে প্রত্যেকটা অ্যাটাকের হিস্ট্রি বলে কোনোটিতেই সুবিধাজনক অবস্থানে ভারত ছিল না। এবার ভারত আসলে যুদ্ধ থেকে কি প্রচেষ্টা করতে চায়, বা ভারত এখান থেকে কি লাভ নিতে চায়? কারণ ভারতের গণমাধ্যমগুলো বলছে ভারতের টার্গেট আজাদ কাশ্মীর এবং গিলগিট বালুচিস্তান। এই প্রশ্নের পর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো। এখন এই দুটো বিষয় একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। আপনি একটু আনমিউট করতে হবে ভাই। জি, আপনি বলেন। সরি, দুঃখিত। আচ্ছা, ভারত আসলে মূলত এখানে দেখেন ভারতের কিছু দুর্ঘটনা ঘটে গেছে। ভারতের একটি বিশাল সোর্স অফ ইনকাম ছিল বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত প্রায় 3.5 থেকে 5 বিলিয়নের মাঝামাঝি ভারতীয় কর্মচারীরা রেমিটেন্স নিয়ে যেত ভারতে। $5 বিলিয়ন বাংলাদেশের মতো একটি গরিব দেশ থেকে রেমিটেন্স নিত। অর্থাৎ রেমিটেন্সের খাতে বাংলাদেশ বোধহয় ভারতের লিস্টে দ্বিতীয় বা তৃতীয় ছিল। আমাদের যেরকম সৌদি আরব প্রথমে, সেখান থেকে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, বা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউএই, এগুলো সবই ধনী রাষ্ট্র। হ্যাঁ, ভারতের লিস্টে কিন্তু বাংলাদেশ ছিল দ্বিতীয় বা তৃতীয়, আমার নাম্বারটা ঠিক মনে নেই, কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ এখানে এত পরিমাণ ভারতীয় লোকজন কাজ করে টাকাটা ভারতে নিয়ে যেত। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে। দ্বিতীয়ত হচ্ছে ভারত হচ্ছে বাংলাদেশকে ব্যাপক পরিমাণ দামে, আমরা দেখেছি এই যে বিভিন্ন এই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে রিপোর্ট বের হয়েছে, যে হোয়াইট পেপার, সেটাতেও আমরা দেখেছি যে দুর্নীতির ভিতরে কিন্তু ভারতীয় কোম্পানিগুলোর একটি বিশেষ রোল রয়েছে। অর্থাৎ ভারত ব্যাপকভাবে বাংলাদেশকে হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ সম্পদ আয় করত। এখন এই বিশাল একটা সোর্স, ইনকামের সোর্স, এই যে ট্রানজিট বলেন, রাস্তা বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদেরকে তেল বিক্রি করতেছে, চাল ডাল চিনি বিক্রি করতেছে, আমাদেরকে পেঁয়াজ বিক্রি করতেছে, আমাদেরকে এখানে লোক কাজ করতেছে, তাদের বিদ্যুৎ বিক্রি করতেছে, আমাদেরকে দ্বিগুণ 3 গুণ 4 গুণ দামেও বিদ্যুৎ বিক্রি করতে পারতেছে। হ্যাঁ, তো এই যে পুরা ভারতের যে সোর্স অফ ইনকামটা, অর্থাৎ বাৎসরিক আপনি মানে একটা এস্টিমেশন, আমি এটা পুরা শিওর না, হয়তো 15 থেকে 20 বিলিয়ন ডলার প্রতি বছর ভারত বাংলাদেশ থেকে আয় করতো। আর ভারতের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট রয়েছে মানে বিশাল একটা ট্রেড ডেফিসিট। অর্থাৎ আমরা যদি ভারত যদি আমাদেরকে 70 টাকা 100 টাকা বিক্রি করে, আমরা তাহলে 5 টাকা ভারতকে বিক্রি করতে পারি। এই যে ব্যবধান, বা হয়তো 60-70 আরো এই টাইপের একটা রেশিওটা আমার স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে খেয়াল নেই, এটা আমি পড়েছিলাম। তো এই যে ট্রেড ডেফিসিট, এই যে বাংলাদেশকে যে হচ্ছে কলোনাইজ করা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতবর্ষকে যেভাবে গোলামে পরিণত করেছিল, সস্তায় কাঁচামাল কিনে সেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করে আবার এখানে এনে বিক্রি করা, তো ভারত আর এই ধরনের একটা অর্থনৈতিক কলোনি আসলে হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশটা হাতছাড়া হয়ে গেছে। এখন এটা এখান থেকে হ্যাঁ ব্যবসা করতে পারবে ভারত এখনো ফেয়ার ডিলে। হয়তো এখন যে পরিস্থিতি আছে, আমি অন্তত মনে করি, এটা আমার বিশ্বাস, আমি মনে করতে চাই এই বিপ্লবের পরে আমরা
ভারতের সাথে ফেয়ার ডিলে ব্যবসা করব আমরা, মানে আগে যে আনফেয়ার ডিলটা আমাদের ছিল এটা এখন আর ফলো করবে না এখন যে প্রশাসন রয়েছে এবং পরবর্তীতে যে প্রশাসন রয়েছে। এটা আমি বাংলাদেশি হিসেবে, একজন দেশপ্রেমিক বাংলাদেশি হিসেবে বিশ্বাস করতে চাই। আচ্ছা, দ্বিতীয়ত আসি, এই কলোনি তো হাতছাড়া হয়ে গেছে। এখন আমেরিকার থেকেও কিন্তু ভারত বিশাল ধরনের সুযোগ সুবিধা পেত। ট্রাম্প আসার পরে আপনি লক্ষ্য করেছেন নরেন্দ্র মোদী গিয়েছেন আমেরিকাতে, সেখানে দেখা যাচ্ছে যে যে কশ্যপ পাটেল এফবিআই এর চিফ, কিংবা আমেরিকার গোয়েন্দা প্রধান গোয়েন্দা তুলসী গ্যাবার্ড, ইচ্ছাধারী হিন্দু ভদ্র মহিলা, আমেরিকান হাওয়াইয়ান বংশোদ্ভূত, তিনি কিন্তু ভারত বংশোদ্ভূত না, কিন্তু তিনি ইচ্ছাধারী হিন্দু, অর্থাৎ ইসকনের মাধ্যমে তিনি হিন্দুত্ব বরণ করেছেন। এটা করা যায় কিনা আমি জানি না, কিন্তু করেছেন সামহাউ। এনিওয়ে, তো এই যে এদের ভরসায় তিনি গেলেন তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে, তো ট্রাম্প তাকে বললেন যে তুমি যে এত বছর আমাকে এই যে আমার কাছ থেকে খালি নিছো নিছো, আমাকে কিছু দাওনি, এখন আমাকে দিতে হবে। এখন ভারত কি কি কিনবে আমেরিকার কাছ থেকে? জ্বালানি কিনতে পারে অথবা যুদ্ধ সামগ্রী কিনতে পারে। এখন যুদ্ধ সামগ্রী কিনতে হলে তো যুদ্ধ দরকার। ট্রাম্প তো তার উপরে চাপাই দিছে যে ভাই তুমি যদি আমার কাছ থেকে না কিনো, আমি তোমাকে ট্যারিফ চাপাই দিব। হ্যাঁ, তুমি যে কাপড় পাঠাবা ওই কাপড়ে 100% ট্যারিফ, বা 40% ট্যারিফ, বা 50% ট্যারিফ। তুমি যেটাই পাঠাবা, স্টিল পাঠাও, টাটা স্টিল পাঠাক, মিত্তাল স্টিল পাঠাক, ওই স্টিলে আমি 80% ট্যারিফ বসাই দিব। তাহলে কি হবে? ও পারবে না। ওর জায়গায় দেখা যাবে যে টার্কির স্টিল কোম্পানি, বা ইউরোপের কোন স্টিল কোম্পানি, বা সাউথ আমেরিকার কোন স্টিল কোম্পানি আমেরিকাতে স্টিল বিক্রি করছে। ইন্ডিয়ান মার্কেটটা হাতছাড়া হয়ে গেছে, মানে ওর যে বিশাল যে ব্যবসা, মানে ব্যবসায়িক এন্টারপ্রাইজ, এটা ধসে যাচ্ছে। কাজে ও ট্রাম্পকে খুশি করার জন্য অস্ত্র শস্ত্র কিনতে হবে। এখন এই অস্ত্র কেনার জন্য তো যুদ্ধ দরকার। এখন কার সাথে যুদ্ধ করবে? কারণ বাংলাদেশের সাথে আসলে যুদ্ধ করার কিছু নেই, কারণ আমরা সামরিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল। যদিও আমাদেরকে কন্টিনিউয়াস দখল করে রাখতে পারবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যে সে হইলো, দেখা গেল যে বাংলাদেশে 5টা 10টা মারলো, আমরা তো মানে খুব যে জোরে সরে যায় জবাব দিব এটা হয়তো পারবো না। তাই তাই সে এই কারণে ভাবছে যে পাকিস্তান একটা দুর্বল রাষ্ট্র, পাকিস্তানের ডিপ্লোমেট মানে আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এরা অলরেডি একটা ফ্র্যাজাইল, একটা ভঙ্গুর পরিস্থিতিতে আছে। এই সুবিধাতে পাকিস্তানকে যদি একটা কিছু করা যায়, একটা বাড়ি টাড়ি মাইরা, তারপর সে তার নিজের যে পলিটিক্যাল যে প্ল্যাটফর্ম আছে, যে তার আভ্যন্তরীণ জনগণকে বুঝাবে যে দেখো পাকিস্তানকে আমরা টাইট করে ফেলতেছি, চায়নাকে এখন টাইট করবো, এই জন্য আমেরিকা থেকে আমাদের 100-150 বিলিয়ন ডলারের ওই F-35 কিনতে হবে। কাজে আমি এখন এটা কিনবো, আমাকে তোমরা সাপোর্ট দাও। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে এই কি জানি বলে, এই যে ভিতরে যে মুসলমানদের একটা ভারতের ভিতরে যে মুসলমান জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে একটা মানে সহিংস একটা পরিবেশের ভিতরে যে তাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলা, এটা হলো তার দ্বিতীয় পলিটিক্যাল টার্গেট। কারণ এছাড়া কিন্তু আসলে তার কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। যে সে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি ভারতের মাথা পিছু আয় $5,000 থেকে $10,000 উন্নীত করব, উদাহরণ দিচ্ছি, হয়তো $5,000 না, ভারতের মাথা পিছু 3,500 কাছাকাছি, 3,000-3,200 এরকম। সে বললো যে না, এটা আমি 5,000 থেকে 7,000 করবো। আমি তো 14 বছর আছি, এখন আমাকে আরো 10 বছর দাও, আমি 7,000, 7,500, 10,000 করে দিয়ে যাই বেঁচে থাকতে। এই ধরনের কোনো টার্গেট নেই। আমি ভারতে 3টা-5টা হেভি ইন্ডাস্ট্রি আছে, আমি আরো 5টা হেভি ইন্ডাস্ট্রি করব। আমি ভারতে এই যে লিথিয়াম ব্যাটারির মেগা ফ্যাক্টরি করব, আমি ভারতে ইলেকট্রনিক ভেহিকেলের ফ্যাক্টরি, এই ধরনের কোনো ভিশন তার নাই। তার আছে কি? সে হচ্ছে মাটি খোদে মসজিদের গোড়ায়, সেখানে মন্দির আছে কিনা এটা দেখে দেখে মসজিদটা ভেঙে ফেলে, মসজিদ এভাবে ভাঙতেছে। এখন এই জায়গাগুলা, জমিগুলা দখল করতে হবে, ওয়াকফ করা জমিগুলা, বিভিন্ন মুসলমান সুলতান, বিভিন্ন ধনী, যেমন হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট, যেটা এটাও কিন্তু একটা ওয়াকফ। এবং আপনি জানেন কিনা জানি না, রাজা রামমোহন রায় কিন্তু এই হাজী মোহাম্মদ মহসিন, যে হুগলির, আমরা ছোটকালে যার বই পড়ছি, এই তার দেওয়া স্কলারশিপ নিয়ে কিন্তু উনি বাইরে যে পড়াশোনা করছে, রাজা রামমোহন রায়ের মতো লোকজন। তো মানে বলছি আর কি, এইগুলো হচ্ছে এই বর্তমানে যে যিনি ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন তার পলিটিক্যাল এজেন্ডা। এখন এই ধরনের আগুন নিয়ে খেলতে গেলে হাত পোড়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। কাজে হাত যদি পড়ে এবার হাত, তাহলে তো এই যে ইয়ে হবে, এমনও হইতে পারে যে মানে ভারতবর্ষে আমরা একটা ভৌগোলিক পরিবর্তনও দেখতে পারি। বলা যায় না এটা কি স্কেলে যুদ্ধটা হয় এবং যুদ্ধের আউটকামটা কি হয় সেটার উপর নির্ভর করবে। এখন এখানে কিন্তু 3টা পারমাণবিক শক্তিধর দেশ আর কি যারা আছে। ও আচ্ছা, ভারতের পক্ষে আবার ফ্রান্স
কিছুটা সাহায্য সহযোগিতা করবে ফ্রান্স, কারণ ফ্রান্সের কাছ থেকে অনেক টাকার অস্ত্র কিনে ফেলছে, আমেরিকার কাছ থেকে কিন্তু কিনে নেয়। কাজে এই সুযোগে ফ্রান্সও আরো কিছু অস্ত্র বিক্রি করতে চাবে, আমেরিকাও আরো কিছু অস্ত্র বিক্রি করতে চাবে। আলটিমেটলি এই টাকাগুলো কিন্তু তারা একেবারে নাকে দড়ি দিয়ে নিয়ে যাবে, ফ্রান্স এবং আমেরিকা। এটা কিন্তু বাংলাদেশের মতো যেভাবে পারছে টাকা, বাংলাদেশের টাকা নিয়ে যেতে এভাবে পারবে না। কাজে ওই আমেরিকা এবং ফ্রান্স কিন্তু ওর গলায়, ভারতের গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে যাবে। কাজে ওই টাকাটা বের হবে কিন্তু ভারতের মানুষের শ্রমের টাকা, কষ্টের টাকাই বের হবে আর কি। মাসুম ভাই। অনেক ভাই, একটা শেষ প্রশ্ন আছে। যখন ভারতের বিরুদ্ধে পাকিস্তান লড়তে প্রস্তুতি নিচ্ছে, তখন আফগান সীমান্ত বারবারই উত্তেজিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭৫ জনের মতো সন্ত্রাসী বলতে পারি আমরা, তাদেরকে পাকিস্তান হত্যা করেছে। এবং আফগানিস্তানে আমি দেখেছি যে ব্যাপক বিক্ষোভ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। যখন পাকিস্তান একটা মুসলিম দেশ লড়ছে দখলদারদের বিরুদ্ধে, তখন আফগান কেন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? আফগান কেন ভারতের প্রতিনিধি দল আফগানিস্তানে আফগান সরকারের সাথে, তালেবান সরকারের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করছে? আফগান আসলে কি চাইছে, বা আফগানের সাথে পাকিস্তানের এই মুহূর্তে দূরত্বটা কেন, এই বিরোধটা কেন? এটা একটা কি বলবো, একটা দুঃখের বিষয়। সেটা হচ্ছে যে পাকিস্তান রাষ্ট্রটি গত 50 বছর ধরে আফগানিস্তানের মানুষদেরকে আশ্রয় দিয়েছে। সেই সোভিয়েত ইনভেশন, সোভিয়েতরা যখন আফগান এসে দখল করে সে সময় থেকে, এবং পরবর্তীতে তালেবানকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে রাশিয়ানদেরকে ভাগানোর জন্য। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সম্পর্কটি ছিল সবসময় একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল। কিন্তু এর মাঝে, এখানে এই সম্পর্কের মাঝে ভারত আসলে ফাটল ধরাতে সক্ষম হয়েছে। এটির কারণ হচ্ছে পাকিস্তান রাজনৈতিকভাবে দুর্বল। পাকিস্তানে গণতন্ত্রের কোনো চর্চা, গণতন্ত্র আসলে দেখেন, আর গণতন্ত্র মানে আপনি জিনিসটা বুঝেন না, যে ভুল বুঝেন না, যে মানে আমার দর্শক শ্রোতাদেরকে বলছি, আমাদের দর্শক শ্রোতারা যাতে ভুল না বোঝে, মানে গণতন্ত্র কিন্তু আসলে, গণতন্ত্র বলতে আমি বুঝাচ্ছি মাসওয়ারা বা ইস্তিসারা করা। হ্যাঁ, ইস্তিসারা হইলো সবার সাথে পরামর্শ করা। মানে যেমন জনগণকে মূর্খ ভাবার কোনো প্রয়োজন নাই, মানে বা এটা ঠিকও না, জনগণকে কখনো মূর্খ ভাবতে হয় না। জনগণ কিন্তু মানে তারা কিন্তু ওই যে সুযোগ পাইলে এবং জায়গা মতো হচ্ছে তাদের যে রায়টা, সেই রায়টা প্রকাশ করে। এখন এই কথা আমি কেন বলছি, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন ইমরান খান হচ্ছে পাকিস্তানের এখন সবচেয়ে পপুলার একজন প্রাইম মিনিস্টার, যদিও তাকে জেলে টেলে ঢুকে। হ্যাঁ, এই কাজটা যদি না করতো তাহলে ইমরান খান কিন্তু ওই নর্থের লোক, মানে আফগানিস্তানের কাছাকাছি লোক। হ্যাঁ, এবং তিনি কিন্তু মানে তার দেখবেন যে কেপি কে, অর্থাৎ পাখতুনখোয়া পাঠানদের অঞ্চলে তার পপুলারিটিটা সবচেয়ে বেশি, এবং তিনি, তার পার্টি হচ্ছে সবসময় সেখানে কিন্তু পাওয়ারে থাকে। তো ইনি কিন্তু, ইমরান খান কিন্তু এই সমস্যাটা খুব ইজিলি সমস্যাটা সলভ করে ফেলতে পারতেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেহেতু ওই রাজনৈতিক প্রজ্ঞাটা এখন যারা আছে তাদের নাই, তারা এটা সমাধান করতে পারতেছে না। আর্মি কি করবে এখন? আর্মি তো মারা ছাড়া তার তো কোনো কাজ নেই, সে কার সাথে বসবে? কেন এই কথাগুলো বললাম, এটার প্রয়োজনীয়তা, মারাটার একটু পর্যন্ত আসলো কেন? তার কারণ হচ্ছে, একটা দীর্ঘ সময় ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বসে বসে তালেবানের ভিতরে ফাটল ধরাইছে। এই ফাটলের কারণে যে টিটিপি, যেটা তেহরিকে তালেবান পাকিস্তান, যেটা এই যে বেলুচিস্তানের সামরিক ট্রেনগুলোতে বারবার বোমা বিস্ফোরণ হয়, শিয়াদের মসজিদে বোমা বিস্ফোরণ হয়, বিভিন্ন দরগায় খানকায় বোমা বিস্ফোরণ হয়, এবং প্রচুর পরিমাণ পাকিস্তানি মানুষ মারা যায়। এবং প্রত্যেকটার পরে কিন্তু দেখা যায় যে তেহরিকে তালেবান পাকিস্তান, যেটা অর্থাৎ পাকিস্তানি তালেবান বলে তারা এটাকে, এইটাকে কিন্তু পুরা রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ করতেছে ইন্ডিয়া। অথচ এখন যে তালেবান রেজিম আছে, এদের যে টপ লিডারশিপ, এই টপ লিডারশিপের সাথে কিন্তু পাকিস্তান আর্মি বা পাকিস্তান গোয়েন্দা সংস্থার সম্পর্ক কখনো খারাপ না। কিন্তু ওই যে রাজনৈতিক যে প্রজ্ঞাটা, আপনি যদি রাজনৈতিক চিন্তা করেন, আপনি আপনার প্রতিবেশী একেবারে দুর্বল হইলেও আপনি তার সাথে বসে দুইটা চা খাবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে সমঝোতা করে চলার চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ দেয়ালে না ঠেকে যায়। পিঠ দেয়ালে ঠেকলে আপনি অস্ত্র প্রয়োগ করবেন, সেটা আলাদা বিষয়। এই কূটনৈতিক যে প্রচেষ্টা এবং এটার জন্য যে সদিচ্ছা, এই দুইটা জিনিস মিসিং ছিল পাকিস্তানের যে
ইমরান খান পরবর্তী যে শাসক গোষ্ঠী এবং তারা ইমরান খানের আগে মানে যারা পাকিস্তানের ট্র্যাডিশনাল শাসক গোষ্ঠী এদের ভিতরে, তো তারা এই জিনিসটাতে কিন্তু একটা বিশাল বড় ভুল করে ফেলছে। এখন তারা যদি পূর্বের সীমান্ত অর্থাৎ ভারতের সীমান্তে পুরোপুরি এঙ্গেজ হয়, আফগানিস্তান কিন্তু ভারতের হয়ে পাকিস্তানকে মানে ক্ষতির সম্মুখীন করতে পারে। কাজে এইটা কিন্তু ভুললে চলবে না। তো এখন এই কারণেই পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে ওদেরকে হচ্ছে একটু মানে মানে কি বলবো, সময়ের কাজ অসময়ে করলে যেটা হয় আর কি, আপনাকে ডাবল পরিশ্রম করা লাগে, তো সেই কাজটা করতে হচ্ছে। পাকিস্তানের এই জিনিসটা কিন্তু আসলে আমরা, আপনি লক্ষ্য করেছেন যে যে এই যে পাকিস্তানের যে সেনাবাহিনীর রাজনীতিতে যে অন্তর্দখলটা, এটি কিন্তু পাকিস্তান আর্মি বরাবর একেবারে 47 সাল থেকে ভুক্তভোগী, এখনো কিন্তু তাই চলতেছে। কাজে এই জিনিসটা আসলে বন্ধ হওয়া উচিত। মানে আমি মনে করি 75 বছর বয়সের একটা দেশ, তার তো পলিটিক্যাল ম্যাচুরিটি, জনগণের পলিটিক্যাল, জনগণের রাজনীতির সাথে এঙ্গেজমেন্ট, ইনভলভমেন্ট, এগুলো তো যথেষ্ট থাকার কথা। কাজে আর্মির বারবার হচ্ছে এটার ভিতরে হস্তক্ষেপ করাটা, এটা তাদের জন্যই অত্যন্ত ক্ষতির কারণ, যেটার একটি বহিঃপ্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি। মাসুম ভাই। ধন্যবাদ অলিদ ভাই। দর্শক, যে কথাটি বলবো করে বলা হয়নি সেটি হলো, পাকিস্তানের আইএসপিআর যে সাংবাদিক সম্মেলনটি করলেন সেখানে তিনি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন ভারতের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা কিভাবে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং ভারতের কোন কোন সেনা অফিসার, সেনা সদস্য এই কাজে জড়িত, তাদের নাম, ঠিকানা, তাদের ভয়েস রেকর্ড সব প্রকাশ করেছে। আইএসপিআর আরো বলেছে, সাম্প্রতিক পাকিস্তানের ভেতরে ঘটে যাওয়া বেশ কিছু সন্ত্রাসী হামলায় যেসব সেনারা প্রাণ হারিয়েছেন এবং সেই সন্ত্রাসী হামলায় যারা জড়িত তাদের টেলিফোনের কথোপকথন এগুলো রেকর্ড হয়েছে। তারা কত টাকা কাকে দিয়েছেন সেটার একদম ব্যাংক অ্যাকাউন্ট, টোটাল নথি, মিথ্যা বা এটাকে গুজব বলার কোনো সুযোগ না দিয়ে আইএসআই টোটাল ডিটেল তথ্যগুলো আজকে আইএসপিআর এর মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছে। ঠিক যুদ্ধের আগে পাকিস্তানের আইএসপিআর এই দুর্দান্ত কাজটা করায় বিশাল চাপে পড়ে যাবে ভারত, কারণ ভারত পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, কিন্তু আজকে পাকিস্তান স্পষ্ট চ্যালেঞ্জ করে বলেছে যে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এই আক্রমণের, কিন্তু এখন পর্যন্ত ভারত একটি প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে, কেবল মুখ দিয়ে বলে গেছে আর তাদের গণমাধ্যম বলে গেছে এই কাজের জন্য অমুক দায়ী, এই কাজের জন্য অমুক দায়ী, কিন্তু এটার রেফারেন্সে ভারত একটি প্রমাণ দেখাতে পারেনি যেটার পেছনে পাকিস্তান দায়ী। কিন্তু আজকে পাকিস্তান সরাসরি দেখিয়ে দিয়েছে পাকিস্তানের ভেতরে লাস্ট প্রায় 50টা সন্ত্রাসী হামলার পেছনে ভারত জড়িত ছিল। ভারতের সেনাবাহিনীর কে কে জড়িত তাদের অডিও রেকর্ড সহ সব প্রকাশ করে দিয়েছে এবং ভারত থেকে যে টাকাগুলো পাঠানো হয়েছে তার হিসেব, ব্যাংক অ্যাকাউন্ট সব প্রকাশ করা হয়েছে। আমি বিশ্বাস করি পাকিস্তান সেনাবাহিনী আজকে যে দুর্দান্ত কাজটা করেছে এটা ভারতকে অনেক ব্যাকফুটে ফেলে দেবে এবং ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপিয়ে দিতে চাচ্ছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে ভারত আবারও সবচেয়ে বড় অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে। দর্শক, আজকে ছিল এটি আমাদের আপডেট। অলিদ ভাই, আমরা শেষ করবো একদম সংক্ষিপ্ত, দর্শকদের কাছ থেকে বিদায় নিলে আমরা শেষ করবো। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে যে কোনো কারণে আমার অডিওটা ডাবল শুনতে পাচ্ছেন। এটা কি অলিদ ভাই, আমার সাউন্ডটা কি আপনার ওখানে শোনা যাচ্ছে? এটা কি ইকো হয়ে আসছে কিনা বুঝতে পারছি না। একটু ঘোলাটে আসতেছে, আপনার পিকচারটা হচ্ছে থেমে থেমে যাচ্ছে মাসুম ভাই। জানি না এরকম হয় নাই, কিন্তু আমার সাউন্ড আজকে খুব ইকো হচ্ছে, দর্শকদের শুনতে কষ্ট হচ্ছিল। আপনি বিদায় নিয়ে আমরা শেষ করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই, এবং ওপেন দি আইস চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। পুরো পৃথিবী আসলে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথাও ভূমিকম্প, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও যুদ্ধ বিগ্রহ, এবং আসলে গাজার মানুষের যে দীর্ঘশ্বাস, এটি আমাদেরকে কাউকে আসলে রাত্রে স্বস্তির সাথে ঘুমাতে দিচ্ছে না, স্বস্তির সাথে জীবন অতিবাহিত করতে দিচ্ছে না। কাজে আমি মনে করি মুসলমান হিসেবে যে এই যে দুনিয়ার যে অবস্থা, একদিকে এত নৃশংসতা মাজলুমদের উপরে, বাচ্চাদের উপরে, নারীদের উপরে,
বৃদ্ধদের উপরে। আবার আরেক পাশে দেখা যাচ্ছে যে আপনার ব্যাপক পরিমাণ, আপনার বিপুল পরিমাণ হচ্ছে সমৃদ্ধি এবং লাক্সারি। হ্যাঁ, এইটা আসলে আমাদের পৃথিবীর যে ব্যালেন্স, এই ব্যালেন্সের জন্য পরিপন্থী। এবং আল্লাহর যে বিচার, আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, দাবানল হচ্ছে। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এই কারণে সবার জন্য দোয়া করি, আল্লাহ গাজাবাসীকে হেফাজত করুক এবং গাজার যে জুলুম, এটি আমাদেরকে যাতে, আমরা যাতে এটিকে থামিয়ে দিতে পারি, সেজন্য আমাদের সবাইকে তৌফিক দান করুক, দোয়া করি সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভাই আনমিউট করেন একটু। প্রিয় দর্শক, একদম শেষ প্রান্তে আমরা। অনেক ধরে আজকের আলোচনায় আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যদিও শব্দগত কারণে অনেকটা। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যুদ্ধের আগে, যুদ্ধ শুরু করার আগেই পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছে। সাম্প্রতিক আরেকটা খবর হয়েছে, পাকিস্তানে হামলা করতে গিয়ে 4টি যুদ্ধ বিমান ভারতের ফেরত এসেছে এবং পাকিস্তানের খুব ভয়াবহ অবস্থা চলছে। তাদের যুদ্ধের জন্য তারা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়েছে, পাকিস্তান তা স্পষ্ট করেছে। এবং তারা যে স্পষ্ট, এবং পাকিস্তানের পিটিআই, ইমরান খানের দল, তারাও এখন রাজপথে নেমেছে ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য। যুদ্ধ নেতৃত্বের জন্য ইমরান খানকে প্রয়োজন, তারা এটা মনে করে ইমরান খানকে মুক্তির জন্য তারা আবেদন করেছে। যদি পাকিস্তান চায় যে তারা যুদ্ধ জয়লাভ করবে এবং যুদ্ধের জন্য দেশের জনগণ তাদের পাশে থাকবে, তাহলে ইমরান খানের মুক্তি ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। আর অন্যদিকে হতাশার কাতারে ভুগছে ভারতীয় সৈন্যবাহিনী এবং ভারত। তারা শুধু যুদ্ধ করবে করে বলতেছে, কিন্তু যুদ্ধ করার মতো তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা আছে বলে মনে হয় না। প্রিয় দর্শক, আলোচনা শুনেছেন, শুনে আপনি ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।